তো সবাই ভালো আছেন ইনশাল্লাহ। কে কোত্থেকে বলছেন? মনির ভাই কোত্থেকে বলছেন? ওই ঢাকা দুই আপু, থেকে। ঢাকা থেকে। ওই দুই আপুর সাথে তো দেখা হয়েছিল আরেকটা জুমে। হুম। জি, আচ্ছা আচ্ছা। আমি চাঁদপুর আপু, থেকে বলছি। ওই যে উম, হাজীগঞ্জ বলছিলেন না? চাঁদপুর হাজীগঞ্জ, তাই না? না, ওটা তো অন্য জন্য জিজ্ঞাসা। আচ্ছা, আপনি চাঁদপুর আমি তো কোথায়? চাঁদপুর মানে সদর। চাঁদপুর, স- স- চাঁদপুর এই মেন সদরে। আচ্ছা আচ্ছা, জি। ফরিদগঞ্জ আমার শ্বশুর বাড়ি, এর জন্য জিজ্ঞেস করতেছি। আর ও পরি আপু? হ্যাঁ, ফরিদগঞ্জ তো চাঁদপুর মধ্যে পড়ছে। জি জি, পরি আপু কোত্থেকে বলছেন? ফারজানা পরি আপু? আপু শোনা যাচ্ছে না মনে হয়। ফারজানা বলছি, মানে চাঁদপুর থেকে। আচ্ছা, ফারজানা বলছেন চাঁদপুর থেকে। আচ্ছা আচ্ছা, ফার সরি। আমি ভাবছি মানার জি, আপু বলবেন। ফারজানা প্রীতি। আচ্ছা, মানার আপু কোত্থেকে না, বলছেন? ফারজানা প্রীতি চাঁদপুর থেকে। যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। আচ্ছা আচ্ছা, মনির ভাই। আচ্ছা, আমরা তো অনেকে জয়েন করছিল, আবার ওরা হয়তো আসবে, আমরা আস্তে আস্তে শুরু করি আর কি। আপনাদের সবার কি বাচ্চার অটিজম আছে? মনির ওসমানী আমার হাজবেন্ড, আমরা দুজনে একই বাচ্চা। ভালো তো, বাবা মা দুজনেই জয়েন করেছে। দুজনে। না, এটা তো অবশ্যই একটা ভালো দিক আমাদের জন্য। আমরা তো এটাই চাচ্ছি, মানে বাবা মায়েরা হুম যুক্ত হোক, বাবা মায়েরা এডুকেটেড হোক। হুম আহ আসলে আমাদের যারা কোর্সে আছেন তারা হয়তো জানেন, তবে আপনারা কতদিন ধরে আমাদের পেজ ফলো করেন জানি না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে বাবা মাকে এডুকেট করা, বাবা মাকে ইনফরমেশন হুম জানানো, যাতে আপনি যেভাবে আপনার বাচ্চাকে ম্যানেজমেন্ট দেন না কেন, আপনি যখন ইনফরমেশন গুলো আপনার কাছে থাকবে, তখন দেখা যাচ্ছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোন জার্নিতে কিভাবে আগাবেন, কোথায় গেলে সহজ হবে, ওই জিনিসটা নিজে বুঝতে পারবেন। তো এই জন্য আমাদের হুম হুম প্যারেন্টস ইনফরমেশন সেন্টার এই কাজটাই করছে, যে বাবা মাকে সচেতন করে দেওয়া। কারণ বাবা মায়েরা যে জিনিসটা হয়, আপনার যখন পাজেল হয়ে যায় অটিজম আছে এটা, যখন এটা জানার পর যখন পাজেল হয়ে যায়, তখন সে পাজেল থেকে বা মানে যে যেখানে বলে যখন ছুটে, তখন আহ বাছ বিচার না করে অনেক সময় বিভিন্ন ভাবে বাবা মায়েরা খরচ করতেছে। তো ওই জিনিসটা পরে নিজেরা যখন সাফার করে হতাশ হয়ে যায়, তখন আফসোস ছাড়া আর কিছু হুম। করার থাকে না। তো আমাদের ইয়েটা হচ্ছে আমরা এডুকেট করব বাবা মাকে, ইনফরমেশনটা দিব। ইনফরমেশন যখন আপনি জানবেন, তখন আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন, কোন অ্যাঙ্গেল থেকে কথা বলবেন। হুম। তা আমরা ইনশাল্লাহ শুরু করি। যারা জয়েন করবে করবে, আমরা হয়তো অনেকে আহ, এসেছিলেন, হয়তো ওনারা বুঝতে পারছেন না। আমরা স্টার্ট করে দেই। আমি একটি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। যেমন আমরা একটু স্ক্রিনটা দেখাচ্ছি। যেমন যেটা আমরা বলি যে ঘরে বসে অটিজম ম্যানেজমেন্ট করি, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে আপনি ম্যানেজ করবেন। আপনার বাচ্চাকে আপনি বাসায় থেকে যেই সার্ভিসটা দিতে পারবেন, এই সার্ভিসটা কোনো প্রফেশনাল কিন্তু অত ভালোভাবে দিতে পারবে না। আপনাকে হয়তো উনি গাইডলাইন দিবে, আপনাকে হয়তো উনি শিখাবে, হ্যাঁ, কিন্তু আপনাকে উনি আপনার বাচ্চাকে কেউ ভালো করে দিবে না, আপনার বাচ্চাকে কেউ সুস্থ করে দিবে না। আর সুস্থতা তো এটা হুম এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার, তা আল্লাহর হাতে। কিন্তু আপনার বাচ্চাকে হুম আপনাকেই চালিয়ে নিতে হবে। তো এখন আমরা হচ্ছে শুধু ঘরে বসে কিভাবে আপনি ফলো করবেন ওই জিনিসটাই আমরা। তো আমরা প্রথমে আমরা অটিজম কি সেটা জানি, আশা করি আপনারা কম বেশি সবাই জানেন। তারপর আমরা আমার আলোচনার সুবিধার্থে আমরা অটিজম কি এটা নিয়ে একটু শেয়ার করি। অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা স্নায়ু বিকাশ জনিত একটা সমস্যা। এটা যারা আপনারা বাচ্চাকে নিয়ে অনেকদিন ধরে ডিল করছেন তারা অবশ্যই জানেন। এটা স্নায়ুর বিকাশগত বাধা, স্নায়ুর বিকাশগত সমস্যা।
তো ওই অটিজম যাদের আছে তাদের কিছু লক্ষণ থাকে, তাদের মেইনলি 3টা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি যে তার কোথায় মানে তার অটিজম আছে। যেমন একটা বাচ্চার মিনিমাম 3 জাতীয় সমস্যা যদি থাকে তাকে আমরা অটিজম বলে ধরে নিই। এই অটিজম মূলত 3 বছর বয়সের মধ্যেই কনফার্ম হওয়া যায়। অনেক সময় 1 বছর বয়সের মধ্যে, 1.5 বছর বয়সের মধ্যে বাচ্চার বিভিন্ন লক্ষণ দেখলে কিন্তু বোঝা যায়। তো বোঝা গেলেও আমরা মিনিমাম 3 বছর বয়স পর্যন্ত আমরা অপেক্ষা করি। 3 বছর বয়স পর্যন্ত যদি বুঝতে পারি যে তার লক্ষণগুলো সে তীব্রভাবে প্রকাশ করছে, তখন আমরা তাকে অটিজম বলে শনাক্ত করতে পারি। কিন্তু এর আগ পর্যন্ত আরো ছোট বয়সে কিন্তু আমরা সন্দেহ করব, সাসপেক্ট করি, কিন্তু আমরা কনফার্ম করতে পারি না। ধরে নিতে পারি কিন্তু কনফার্ম করি না। 3 বছর বয়সের মধ্যে আমরা কনফার্ম করতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে অটিজম, কে কথা বলছেন এটা? তো অটিজম 3টা তার লক্ষণ 3 জাতীয়। যেমন হচ্ছে কোন 3টা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি তার অটিজম আছে? যেমন সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যদি সে অসামঞ্জস্য হয়, সামাজিক যে আচার আচরণগুলো করে আর কি, আমরা মানে মিশা, মানুষের সাথে মিশা, স্বাভাবিক আচরণগুলো করা, সালাম দেওয়া বা আদর করলে সেটা সে সে আদরটা সে বুঝতে পারা, অর্থাৎ সামাজিক যে সোশ্যাল আচরণগুলো আমরা করে থাকি নর্মালি, সে আচরণগুলোর মধ্যে যদি তার বাধাগ্রস্ত হয় সে, তাহলে আমরা ধরে নিতে পারি তার অটিজম আছে। আবার যোগাযোগ, যদি তার যোগাযোগ বৈকল্য থাকে, যোগাযোগ বৈকল্য মানে কি? তার যদি স্পিচ সমস্যা, যোগাযোগ করা মানে আমরা কানেক্টিভিটি যেটা বলি, তার স্পিচ, কথা বলা, সে যদি কথা বলায় সমস্যা থাকে, শুধু কথা না বললেই যে তাকে আমরা অটিজম আছে এটা বলবো না। মিনিমাম 3টা প্রবলেম তার মিলতে হবে। একটা হচ্ছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, আর কথা মানে কথা যোগাযোগের ক্ষেত্রে, যোগাযোগ মানে মৌখিক যোগাযোগ, সে ভাষাগত যোগাযোগ, যেটা সে মানুষের সাথে কথা বলতে পারে না বা গুছিয়ে কথা বলে না বা বলতে চায় না, এটা হচ্ছে যোগাযোগ সমস্যা। আরেকটা হচ্ছে আচরণগত সমস্যা। আচরণগত ভিন্নতা যখন আমরা দেখব, কিছু নির্দিষ্ট আচরণ দেখব, আমরা কিছু নির্দিষ্ট রকমের আচরণ যখন আমরা দেখব, তখন সে আচরণগুলো যদি অটিজম বাচ্চা আচরণের সাথে মিলে, তখন তাকে আমরা অটিজম বলে ধরে নিতে পারি। অর্থাৎ 3 জাতীয় প্রবলেম যখন আমরা দেখি, একটা হচ্ছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, ভাষাগত যোগাযোগের ক্ষেত্রে, যেটা আমরা কথা বলা বোঝাই, কথা বলতে না পারা, আর একটা হচ্ছে আচরণগত সমস্যা। এই 3টা সমস্যা যদি মিলে, তখন আমরা ধরে নিতে পারি তার অটিজম আছে। তো অটিজম সাধারণত আমরা বেসিক্যালি একটু শেয়ার করি। প্রাথমিক বিষয়গুলো আসলে তেমন বেশি আলোচনা করার নাই, এটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন। এই ক্ষেত্রে আমরা সময়টা বেশি দিব না, নষ্ট করব না। এটা হচ্ছে আলোচনার সুবিধার্থে একটু বলে যাচ্ছি, জাস্ট টাচ করে যাচ্ছি। তবে আমরা আগামী কয়েকদিন পর্যন্ত যেহেতু এই ক্লাসটা করব আমরা প্রতিদিন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট কিছু অটিজম মানে মেইন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি অটিজম বাচ্চাদের রুটিনটা তার জন্য খুব বেশি জরুরি, এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব। আর এটা হচ্ছে বাচ্চাদের মনোযোগ সমস্যা। অটিজম বাচ্চাদের যতগুলো সমস্যা আছে, সে সুস্থ এবং ভালো বা স্বাভাবিক জীবনের পথে তার আসার যে ব্যারিয়ার সেটা হচ্ছে সবচেয়ে বড় টপিক হচ্ছে মনোযোগ। তার মনোযোগ থাকে না, মনোযোগের সমস্যা থাকে। এই ক্ষেত্রে আমরা এই 2টা টপিক আজকে বেসিক্যালি আলোচনা করব। আগামীকালকে আমরা অন্য একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। এভাবে পরশুদিন আমরা আরেকটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু কমন বিষয়গুলো একটু টাচ করে যাচ্ছি। তবে অটিজম সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। ক্লাসিক্যাল অটিজম, অ্যাসপারজার সিনড্রোম, এগুলো আমরা ডিটেলে বলবো না, জাস্ট এমনি জানানোর জন্য শেয়ার করা। পিডিডিএনওএস বা পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড, এগুলো আসলে আলাদা করে আলোচনা করলে অনেক বড় কিছু হবে। রেট সিনড্রোম এবং সিডিডি বা চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার। ওই যেটা আমি বলেছিলাম, সাধারণত বিশেষজ্ঞগণ শিশুর যে 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অটিজম নির্ণয় করে থাকেন, তার মধ্যে আমরা দেখি সামাজিক যোগাযোগের অক্ষমতা, ভাষাগত যোগাযোগের অক্ষমতা এবং আচরণগত ত্রুটি। অটিজমের কারণটা সবাই আমরা কম বেশি জানি। বংশ জেনেটিক কারণ, অর্থাৎ বংশগতি, আবার পরিবেশগত কারণও হতে পারে, অপুষ্টিজনিত কারণও হতে পারে।
তো আমরা আরেকটু কমন বিষয়গুলো আরেকটু আলোচনা করে যাই, টাচ করে যাই। অটিজমের লক্ষণগুলো কি কি হতে পারে আমরা লক্ষণগুলো একটু জানি। অটিজমের লক্ষণ সমূহ হচ্ছে আই কন্টাক্ট করে না, কারোর সাথে মিশে না, কথা বলতে না পারা বা কথা বললেও গুছিয়ে বলতে না পারা, 1 বছর বয়সের মধ্যে দাদা, বাবা, বুবু উচ্চারণ করতে না পারা, হ্যান্ড ফ্ল্যাপিং করা। হ্যান্ড ফ্ল্যাপিং করা আপনাদের যাদের বাচ্চাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হ্যান্ড ফ্ল্যাপিং নিয়ে একটু আপনাদের সাথে হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, লাইন লাইন করে সাজিয়ে খেলতে পছন্দ করে, নাম ধরে ডাকলে সাড়া না দেয়া, কোনো কারণ ছাড়াই অন্যকে আক্রমণ করে বসে, অন্যের সাথে মিশতে সমস্যা হয় এবং আদর নিতে বা দিতে সমস্যা হয়, হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠা, পছন্দের বা আনন্দের জিনিস অন্যদের সাথে ভাগাভাগি করতে না পারা, অন্যের সাথে বলা কথা বারবার বলা, অর্থাৎ রিপিটেটিভ বিহেভিয়ার যাকে আমরা বলি আর কি, রিপিটেটিভ বিহেভিয়ার, অর্থপূর্ণ বাক্য বলতে না পারা, বারবার একই আচরণ করা, তারপর হচ্ছে শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি বিষয়ে কম বা বেশি প্রতিক্রিয়া দেখানো, একটি নিজস্ব রুটিন মেনে চলতে পছন্দ করা। এই যে রুটিন কথাটা, আমরা আজকে রুটিন নিয়ে বেশি কথা বলবো কারণ রুটিনটা খুব জরুরি। আশেপাশের কোনো পরিবর্তন সহ্য করতে না পারা, নিজেকে আঘাত করার প্রবণতা, পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পারা, নির্দিষ্ট একটা খেলনা নিয়ে খেলতে পছন্দ করা, আনন্দের বিষয়ে আনন্দ না পাওয়া, নিজের আবেগ প্রকাশে অক্ষমতা ও অন্যের আবেগ বুঝতে না পারা, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া। এগুলো আমরা অনেকগুলো কারণ, এগুলো আমাদের গবেষণালব্ধ ফলাফল এগুলো। আর শুনতেছি না দেখা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গবেষণালব্ধ ফলাফল থেকে আমরা এগুলো নিয়ে আসছি। এখন এগুলো হচ্ছে কমন জিনিস, আমরা জাস্ট আলোচনা করলাম। আমরা এরপরে বেসিক্যালি আজকে রুটিন নিয়ে কথা বলবো। আসেন আমরা একটু রুটিন নিয়ে কথা বলি, আর হচ্ছে আমাদের মনোযোগ সমস্যা নিয়ে একটু কথা বলবো আমরা। আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আমরা আবার আসি। আচ্ছা, এইটা একটা রুটিন। এখন এই রুটিনটা নিয়ে আমি বলছি। আচ্ছা, আপনারা কি বাচ্চার রুটিন ফলো করেন? একটু বলবেন কেউ প্লিজ। কেউ একজন কি বলবেন আপনারা বাচ্চার রুটিন কারা কারা ফলো করেন? রুটিন আমরা ফলো করি না। কি রুটিন? বাচ্চার ডেইলি রুটিন রুটিন দিছে বলে অটিজম। না, আপনারা কি বাচ্চার ডেইলি রুটিনটা ফলো করেন? ও, আমি তো এটা দেখি নাই, রুটিনটা তো আমি দেখি নাই। না, এমনিতে বাসায় আপনারা রুটিন তৈরি করছেন বাচ্চার জন্য? হ্যাঁ হ্যাঁ, বাসায় তো বাচ্চা যে খেলাধুলা করে ওইগুলা করে। আচ্ছা আচ্ছা, এটা আমি ওটাই জানতে চাচ্ছিলাম। রুটিন যদি করে থাকেন তাহলে ঠিক আছে। এখন রুটিনটা হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চার জন্য, এই বিষয়টা তো আপনারা জানেন। তো এখন হ্যাঁ যে হ্যাঁ। কথাটা বলতে চাচ্ছি, রুটিন কেন দরকার, অনেকে হয়তো বিষয়টা জানেন, অনেকে আবার জানেন না হয়তো বা, যাই হোক আমরা সবার জন্য একটু বলি। তো রুটিনটা হচ্ছে আপনার বাচ্চাকে স্ট্রাকচারে রাখতে সহযোগিতা করে, কারণ অটিজম বাচ্চারা রুটিনে চলতে খুব পছন্দ করে। আর যদি তাদের সাতটায় রুটিনটা যদি ব্রেক করে, ব্রেকফাস্ট। রুটিনটা যদি ব্রেক করে, তখন তারা কি করে, তারা কিন্তু তাদের আচরণটা ভিন্ন রকম হয়ে যায়, তারা কিন্তু অস্থির হয়ে যায়, তারা তখনই বিহেভিয়ার প্রবলেম গুলো দেখা দেয় আর কি। একটা আমরা রুটিনের সবাই মধ্যে আর বাবা কি করে নাই, কইছে নিয়মিত যে রুটিন ওটা তো আমরা ফলো করি। ডেইলি রুটিন আপনারা কি আপনারা সকালে উঠা খাবার আপনারা দাবার খাওয়া রুটিনটা ওসব রুটিনটা কি daily। আপনারা তৈরি করে কি দেওয়ালে লাগিয়েছেন?
ওইরকম করে না, এমনি মানে দেয়ালে টেডি। লাগানো তো হয় না, এমনি বাসায় করা হয় আর ওইটা কি। তো আপনি দেখতেছেন, তাহলে ও তো দেখতেছে না, তাই না? হুম, ওকে তো দেখতে হবে রুটিনটা। আপনার বাচ্চা তখনই ম্যানেজেবল হবে, মানে হুট করে তো বাচ্চা ভালো হয়ে যাবে না, কিন্তু বাচ্চাকে আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি বাচ্চাকে ম্যানেজেবল করতে, ম্যানেজ, হ্যাঁ, স্বাভাবিক জীবনের সাথে যুক্ত করতে চাচ্ছি। তো যে রুটিনটা আপনি তাকে ফলো করছেন, ওটাকে আপনার ছবি যুক্ত রুটিন আপনাকে দেওয়ালে লাগাতে হবে, রুটিনটা তৈরি করে তার ছবি দিয়ে। আচ্ছা, আমরা একটু কথা বলি তাহলে। আপনারা যেহেতু বাবুর রুটিনটা যেহেতু তৈরি করেন নাই আপনারা, তাহলে আমি বলি, অটিজম বাচ্চাদের রুটিন, বিশেষ করে যারা ভার্বাল না, যাদের কথা বলে না, অটিজম বাচ্চাদের রুটিনটা তাদের হুম, সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মোমেন্টের ছবি তুলতে হবে। সকালে সে যে ঘুম থেকে উঠে বিছানা ছাড়বে, ওটার একটা ছবি। সে যে উঠে ব্রাশ করবে, ওটার একটা ছবি। ব্রাশ করে যে সে যে ব্রেকফাস্ট করবে, নাস্তা খাবে, ওই খাবার সহ টেবিলের একটা ছবি। সে যে বাইরে যাবে, আউটিং এ যাবে, ওইটার হুম, একটা ছবি। সে যে ওয়াশরুমে ঢুকতেছে, ওটার একটা ছবি। হুম, প্রত্যেকটা মোমেন্টের ছবি আপনাকে তুলতে হবে। তুলে এটা সাজিয়ে রুটিন তৈরি করার একটা নিয়ম আছে। যারা পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি ডিটেইল বলে দিব। তো প্রত্যেকটা ছবি তার একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সে গোসল করতেছে ওই ছবি পর্যন্ত, প্রত্যেকটা মোমেন্টের ছবি তুলতে হবে। ছবি তুলে সেটা একটা বিশেষ নিয়মে, এটা আপনারাও পারবেন, যে যেভাবে পারে, কোথাও লাগাতে হবে, লাগিয়ে সেটা ওয়ালে থাকবে। সে এখন কোন কাজটা করতে যাবে, সে এখন হোমওয়ার্ক করবে মনে করেন টেবিলে, ওই ছবিটাও থাকবে। ওই ছবিটা দেখে বুঝবে ওর এখন কি কাজ। আপনি যদি ওই রুটিনে যদি তাকে একবার অভ্যস্ত করাতে পারেন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে ওর আর কষ্ট হবে না, আপনি অনেক রিলিফ হয়ে যাবেন। মনে করেন আপনার বাচ্চার নাম রায়ান, রায়ান করো করো রুটিন করো, করতে দাও দাও দাও, বলে না মায়েরা, করো এরকম করো। বলে না, রায়ান উঠো, হুম, রায়ান হোমওয়ার্ক করো, রায়ান ওয়াশরুমে যাও, করো করো, এইটা আর বলতে হবে না। তখন হচ্ছে ওর যখন ছবিতে দেখবে যে ওর এখন কি করতে হবে, ওর ছবি দেখে কিন্তু ও নিজেই বুঝবে এখন ও কি করতে হবে সেটা। আপনাকে প্রথম হয়তো সপ্তাহখানেক কষ্ট করতে হবে তাকে বোঝানোর জন্য, কিন্তু যখন সে একবার বুঝে যাবে এই ঘটনাটা, তখন সে নিজে নিজে কিন্তু চলে যাবে। গোসল করার জন্য সে গোসলের কাপড় চোপড় নিয়ে চলে যাবে। তো এই রুটিনটা যদি আপনারা এখন, হ্যাঁ, সকাল, বাচ্চার যেটা বয়স আছে, বয়স ভেদে কিন্তু আপনাকে তাকে রুটিনটা বোঝাতে হবে। এখন সকাল থেকে রাত পর্যন্ত সে তো অনেকগুলো কাজ করে, এখন এতগুলো ছবি আপনি একটা 3 বছরের 4 বছরের বাচ্চাকে কিন্তু অভ্যস্ত করাতে পারবেন না হুট করে। হয়তো একটু বড় বাচ্চা হলে সে আস্তে আস্তে ধরতে পারবে। এখন ছোট বাচ্চাগুলোকে কি করতে হবে, প্রথমে বিশেষ এক বেলা হুম, রুটিন তাকে অভ্যস্ত করাবেন। যেমন সকালের মোমেন্টটা, সকাল 10টা 11টা পর্যন্ত সে কি কি কাজ করে, ব্রাশ, বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, ব্রাশ করে, ব্রেকফাস্ট করে, একটু বা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওইটুকুর অংশ তাকে আগে প্র্যাকটিস করাবেন কয়েকদিন। তারপরে দুপুরের অংশটা প্র্যাকটিস করাবেন, তারপরে বিকালের অংশটা প্র্যাকটিস করাবেন। তো এইভাবে রুটিন তৈরি করে, ছবিযুক্ত রুটিন, এটাকে বলে ভিজুয়াল শিডিউল বা ভিজুয়াল রুটিন। তা আশা করি আমি বুঝাতে পেরেছি। এখানে যারা আছেন আর বাকিরা কি রুটিন ফলো করছেন বাসায়? রুটিনটা কিন্তু সবার আগে, বাচ্চার ম্যানেজমেন্টের জন্য যতগুলো বিষয় আছে তার মধ্যে সবার আগে হচ্ছে রুটিন, মাস্ট, ছবিযুক্ত রুটিন। এখানে দেখা যাচ্ছে ফজলে রাব্বি একজন ভাই আছেন, মাহমুদ ভাই আছেন। ভাই আপনারা কি জি আসসালামু আলাইকুম। রুটিন ফলো করছেন বাসায়? আহ জি না, আমার ভাতিজা ও অটিজমে আক্রান্ত। আচ্ছা তো আচ্ছা। রুটিনটা ফলো করা হচ্ছে না, ওর বয়স হচ্ছে 5-6 বছর প্রায়। তো ও তো টাইম বুঝে না যে এটা টাইম কখন, এটা সকাল না না, রাত কখন। টাইমটা বুঝতে হবে না, টাইমটা বুঝবেন তো আপনি, ও বুঝবে জি ছবি। জি রুটিন করতে বাচ্চারা আমাদের কিন্তু রুটিন মতো ছবিটা চলে আর ভালো বাবা বুঝে, হঠাৎ অটিজম বাচ্চা না। আমাদের ব্রেইনটা হচ্ছে, আমাদের ব্রেইন ছবি ভিডিও এগুলো খুব বুঝে, আমাদের ব্রেইনে কিন্তু টাইম বুঝবে না। দেখেন না, আমরা সিনেমা যখন দেখি, মুভি দেখি, তখন কান্নার কান্নার দৃশ্য আসলে আমরা কাঁদি কেন?
ওটা কি আমার জীবনের কোনো কষ্ট? কারণ হচ্ছে ওইটা আমাদের ব্রেন কাঁদে, আমরা কাঁদি না। তো অটিজম বাচ্চাদের ওরা কিন্তু ছবি জিনিসটা খুব ভালো বুঝে, ওরা টাইম বুঝবে না, ও ছবি দেখে বুঝবে কোন ছবিটার পর কোন ছবি, এটা সিরিয়াল করে লাগাতে হবে। সিরিয়াল করে যখন লাগাবে, একটা কাজ যখন শেষ হয়ে যাবে ওই ছবিটা আপনি সরিয়ে ফেলতে হবে ওখান থেকে। তো কাজের আগে ছবিটা, ছবিটা দেখাইতে হবে। হ্যাঁ ছবি তো দেখাবেন, মানে সেটা ওয়ালে লাগানো থাকবে। তো আপনি ওইটা পিন দিয়ে, মনে করেন ভেলকো আছে না, ভেলকো বা কোন পিন দিয়ে বা ভেলকো দিয়ে, যে ওই যে জুতার মধ্যে যে ভেলকো থাকে বাচ্চাদের, বা ব্যাগের মধ্যে যে কোনো একটা ব্যাগে থাকে হ্যাঁ না ভেলকো, অনেকে চিনবেন, হ্যাঁ বা পিন যে কোনো একটা দিয়ে সিরিয়াল করে লাগাতে হবে। হ্যাঁ। তারপর এখন মনে করেন সে গোসলে যাবে, ওকে। তখন গোসলের ছবিটা কিন্তু টেনে নিয়ে ফেলতে হবে ওখান থেকে, টেনে সরিয়ে ফেলবেন ওই মুহূর্তের জন্য। তখন সে বুঝবে যে আসলে তাকে এখন এই ছবিটা সরানো মানে এখন ওর এই কাজ। পরের কাজটা ও কিন্তু পরের ছবি দেখলে সে বুঝবে। টাইমটা আপনাকে হেল্প করতে হবে, টাইমটা এত তাড়াতাড়ি তো সে সবকিছু বুঝে ফেলবে না। এর জন্য তো আমাদের এত কিছু, এত ম্যানেজমেন্ট। মাহমুদ তো ভাই তো ছবি আমাদের তাহলে জি হ্যাঁ মাহমুদ ভাই তো আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সটা নিয়েছেন। আপনি কোর্সের মধ্যে তো রুটিন সম্পর্কে বলা আছে। আপনি কি ভিডিও সব দেখেছেন? রুটিনটা করা হয়নি। না, করতে হবে। আপনি আমাদের কোর্স যারা নিছেন তাদেরকে যদি আমাদের কোর্সটা যদি একটু ভালো করে দেখেন, এখানে কিন্তু ইনফরমেশন গুলো আপনাদের জানা হয়ে যায়। তারপরে অনেকেই জানার জন্য আমরা আসলে লাইভ ক্লাস গুলো নিচ্ছি। আমরা আজকে থেকে প্রতিদিন নিব, মিনিমাম আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব, স্পেশাল বিষয়গুলো আর কি আলোচনা করব। তা আমাদের কোর্সে আসলে এগুলো ডিটেল বলা আছে। মাহমুদ ভাই তো কোর্স নিয়েছেন, আপনি ভিডিওগুলো আরো ভালো করে দেখেন, যেখানে সমস্যা হয় আমাদের সাথে বলবেন আর কি। তো রুটিন হচ্ছে সবার আগে। রুটিন যদি না করেন, যতই কিছু করেন, কোনো লাভ হবে না, সবকিছু এলোমেলো হবে, সোজা কথা। রুটিন তো 12টা পর্যন্ত দেখা যাচ্ছে, এরপরেরটা কি করছেন? না, 12টা পর্যন্ত করি নাই, আপনি হয়তো ওইটা দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এটা আমি এখন দেখাতে গেলে এখানে আবার নড়ে নড়ে যাচ্ছে। আহ, আপনারা কি দেখতে চান ওটা? দেখতে চাইলে দেখাবো, হ্যাঁ অথবা দেখান, একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে তো দিছিলাম আমাদের গ্রুপে। আর যারা নিতে চান তারা, এটা রুটিনের ফরম্যাট। এটা তো আসলে আপনার বাচ্চার রুটিনটা আপনাকেই করতে হবে আসলে। এটা তো একটা ডেমো নিজেদের আর মতো কি। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার না, বাচ্চার ওই কাজ আইটেমটা দেখা অনুযায়ী। যাচ্ছে আর কি। সিরিয়ালি এই কাজগুলো করা উচিত। হ্যাঁ জি, এটা আগে রুটিন না করলে আপনার হাজার কিছু করেন লাভ হবে না। ওইটা কি দেখা যাচ্ছে না? এটা আমি কেন যে ক্লিক করছে না। না, পুরোটা দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? মাহমুদ ভাই তো আছেন, গ্রুপে আছেন, বাকিরা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরে দিয়ে দেবো। আপু আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি একটু নক করবেন, কারণ গ্রুপে তো আপনারা লিখতে পারবেন না, ওখানে আমি চ্যাট হিস্ট্রিটা বন্ধ করে দিয়ে রাখছি। কারণ এখানে অনেকজন, তো একজন লিখলে অনেকজন যখন একসাথে লিখে বোঝা যায় না বিষয়গুলো, কে লিখতেছে কাকে লিখতেছে কিছু বোঝা যায় না। আচ্ছা, এটা কোনো কারণে আমি ক্লিক করতে পারতেছি না এই মুহূর্তে, কিন্তু আমাকে একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি পার্সোনালি নক দিবেন, আমি এই ফরম্যাটটা দিয়ে দিব আর কি, আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। এখন আমাদের এই ক্লাসটা তো 40 মিনিট, হয়তো আমি আরেকটা টপিকে চলে যাই। তাহলে রুটিনটা আমি তো বুঝাতে পেরেছি, তাই না? জি হুম। রুটিনটা সবার আগে, রুটিন না করলে আপনি যত কিছু করেন কোনো লাভ হবে না, এটা হচ্ছে বিষয়। তা আমি এর জন্য রুটিনের ব্যাপারটা, আমরা প্রত্যেকদিন স্পেশাল একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা একটু মনোযোগ সমস্যাটা, কারণ এই বাচ্চাদের মেইন সমস্যার মধ্যে মনোযোগটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন বলেন। জি হ্যাঁ দেখা যায়। মনোযোগ জি জি, মনোযোগ।
জি, দেখা যাচ্ছে মনোযোগ। আচ্ছা, কাইন্ডলি একটু মিউট করে কথা বলেন। যারা কথা বলছেন একটু কাইন্ডলি মিউট করে কথা বলেন। আচ্ছা, কিভাবে আপনার অটিস্টিক শিশুর মনোযোগ বাড়াবেন? কি রে আমি আচ্ছা, একটু দেখি উনি কে। মিউট করে নি। আচ্ছা, এখন আর আসতেছে না। আচ্ছা, যাই হোক, কিভাবে আপনার অটিস্টিক শিশুর মনোযোগ বাড়াবেন আমি একটু সংক্ষেপে বলি, যেহেতু আচ্ছা, এখানে বলে রাখি আমাদের 40 মিনিট হওয়ার পর কিন্তু এটা শেষ হয়ে যায়, তাই না? আপনারা তো জানেন। আপনারা আবার জয়েন করবেন ওই লিঙ্কে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যেমন আপনার কিভাবে মনোযোগ বাড়াবো আমরা, আপনার বাচ্চাকে শিশুকে আই কন্টাক্ট করতে শেখান। শিক্ষার ক্ষেত্রে আই কন্টাক্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর শিশু যখন সঠিকভাবে সঠিক বিষয়ের উপর নজর দিবে তখন সেই বস্তুর প্রতি আগ্রহ সৃষ্টি হবে। মনে রাখবেন, এই আই কন্টাক্ট প্রক্রিয়া শেখাতে কিছুদিন সময় লাগবে, সঙ্গে সঙ্গে হবে না। আচ্ছা, এই প্রক্রিয়া শেখানোর সময় মাঝে মাঝে ব্রেক দিন, শিশুর সাথে মজার খেলা খেলুন। আচ্ছা, কিভাবে আই কন্টাক্ট প্রক্রিয়া শুরু করবেন আসুন আমরা একটু দেখি। নিজের শিশুর নাম ধরে ডাকুন এবং সে যেদিকে তাকাবে সেদিকে দৃষ্টির সামনে প্রিয় একটি খেলনা তুলে ধরুন। ধীরে ধীরে খেলনাটি মুভ করুন ও লক্ষ্য করুন তার দৃষ্টি সেদিকে যাচ্ছে কিনা। আপনার চোখের দিকে তাকানোর জন্য নিজের চোখের সামনে একটি বস্তু তুলে ধরুন ও শিশুকে সেই বস্তুর দিকে তাকানোর নির্দেশ দিন। যখনই কোনো বস্তু নিবেন শিশুর নাম ধরে ডাকুন ও বস্তুটি ধীরে ধীরে নিজের চোখের সামনে নিয়ে আসুন। প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে একসময় নাম ধরে ডাকলে সে আপনার চোখের দিকে তাকানো শুরু করবে। আসলে এগুলো একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো ধীরে 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 বুঝে বুঝে করতে হবে। আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি এটা রিপিট আর করছি না। আচ্ছা, আগ্রহ সৃষ্টিকারী কাজে শিশুকে ব্যস্ত রাখুন। আরেকটা, শিশুর মনোযোগ বাড়ানোর জন্য আরেকটা বিষয় হচ্ছে তাকে আগ্রহ সৃষ্টিকারী কাজে শিশুকে ব্যস্ত রাখুন। কিভাবে? শিশুর সাথে নিয়মিত খেললে, আকর্ষণীয় কাজ করালে ও তাকে বিভিন্নভাবে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করলে কাজের প্রতি তার আগ্রহ বাড়বে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিশুর যেসব বিষয়ে আগ্রহ আছে সেখান থেকে কাজ বা খেলার টাস্ক নির্বাচন করবেন। আসলে এটা আমি একটু করে বলি। আপনার বাচ্চার মনোযোগ বাড়ানোর জন্য প্রথমেই তাকে কিভাবে শুরু করবেন, তার যে যে কাজের প্রতি আপনার বাচ্চার আগ্রহ আছে সেই কাজটা দিয়ে কিন্তু আপনাকে শুরু করতে হবে। যদি এমন হয় যে আপনার বাচ্চা ছবি আঁকতে খুব পছন্দ করে, তাহলে তাকে আপনি রং পেন্সিল রং দিয়ে খাতা দিয়ে সুন্দর করে আগে আকর্ষণীয় কিছু ছবি আঁকতে দিবেন। হ্যাঁ, ওই ছবি আঁকার কাজ দিয়ে কিন্তু আপনাকে শুরু করতে হবে। অথবা যদি তার কোনো প্রিয় খেলনা থাকে, হ্যাঁ, কিছু খেলনা আছে না মিউজিক্যাল খেলনা, সেই মিউজিক্যাল খেলনাগুলো দিয়ে তাকে আপনি কাজ শুরু করতে পারেন। বাচ্চা শুধু গান দিয়ে চলে ছোটে। আচ্ছা আপু, ওর আপনারা গানই যিনি চলছে। কথা বলছেন একটু কাইন্ডলি মিউট করে কথা বলুন। হ্যাঁ, তো তার পছন্দের খেলনা দিয়ে আপনাকে তার আগ্রহ সৃষ্টি করে কাজের সাথে যুক্ত করতে হবে। এখন অনেক রকম খেলনা আছে, মিউজিক্যাল খেলনা আছে, তারপর ব্রেইন ডেভেলপমেন্টের খেলনা আছে, বা সে যদি খুব আর্ট করতে পছন্দ করে তাকে সেভাবে আর্ট করাবেন। হ্যাঁ, এরকম তার পছন্দের আগ্রহ সৃষ্টিকারী কাজের মাধ্যমে তাকে আপনার মনোযোগ সৃষ্টি করতে হবে। এভাবে শুরু করতে হবে। এটা দিয়ে শুরু করবেন, এটা দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে অন্যান্য কাজে তাকে মনোযোগ সৃষ্টি করবেন। অর্থাৎ আপনি যে কাজটি তাকে দিয়ে করাতে চাচ্ছেন, ধরেন আপনি তাকে একটু হোমওয়ার্ক করাতে চাচ্ছেন, হ্যাঁ, বা তাকে আপনি থেরাপি দিতে চাচ্ছেন, সে থেরাপি নিতে চাচ্ছে না, বা যে কোনো কাজ যেটাই করাতে চাচ্ছেন সেটা করানোর আগে তাকে তার পছন্দের একটা কাজ করবেন। সে কোন কাজটা করতে পছন্দ করে সে কাজটি তাকে আপনার প্রথমে করাতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি আচ্ছা কিভাবে এই আগ্রহ সৃষ্টিকারী কাজ শুরু করবেন। আপনার শিশুদের পছন্দের কোনো মজার কাজ নির্বাচন করুন। এটা আমরা এতক্ষণ বলে ফেলেছি। ধরা যাক আপনার বাচ্চা চাল ডাল নিয়ে খেলতে পছন্দ করে, তাহলে দুটি পাত্র নিন
একটিতে চাল অন্যটিতে ডাল রাখুন, পাশে আরেকটি। ম্যাডাম আমার বাচ্চা, একটু কথা বলতো জি ম্যাডাম। বলেন না আপু। মানে আমার বাচ্চা মানে গাড়ির পিছনে এত ছোটে, ওর গাড়ি পছন্দ, ও খালি মানে বাহিরে গিয়া জি গাড়ির জি। পিছনে দৌড়াইতেছে। আচ্ছা, বড় গাড়ি নাকি খেলনার গাড়ি? খেলনা গাড়ি না, বড় গাড়ি। আচ্ছা আচ্ছা, না গাড়ি পছন্দ ওইটা ঠিক আছে। ওইটা আহ, আপনি দরকার হলে তাকে একটু গাড়িতে করে বেড়ায় নিয়ে আসেন, ঘুরায় নিয়ে আসেন, তারপর আপনি যে কাজটি করাতে চাচ্ছেন তারপর সেই কাজটি করাবেন। অর্থাৎ যেটা ও খুব পছন্দ জি, করে আগে ওইটা ওর করাবেন, তারপর আপনি কি ওরে করাতে মানে চাচ্ছেন ওটা করাবেন। জি আগের থেকে তো মানে গাড়িতে অনেক ওই চলাফেরা করছে। আচ্ছা এখন আচ্ছা মানে যত বড় হইতেছে এখন গাড়িতে উঠাইতে ও ভয় পাই, কারণ ও গাড়ি থেকে নামতে চায় না। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আপনি নামতে না চাইলে এরপরে ও আরটা কি পছন্দ করে ওকে টোপ দিতে পারেন, চলো তোমাকে ওইটা করি। মানে একটা টোপ দিবেন আর কি, যে ও আরেকটা যে আর কোনো কিছু পছন্দ করলে নিশ্চয় আর কিছু পছন্দ জি। করবে হয়তো, কোথাও যাওয়া বা খাওয়া, বিশেষ করে খাবার দিতে পারেন। অনেক খাবারের একটা ইয়া থাকে, না না, খাবার আমার থাকে। বাচ্চার খাবারের প্রতি একবারই অনীহা আছে, একবারে ছোটবেলা থেকে, ও 8 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আপু আপনি একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো আপু, কারণ এগুলো তো আসলে জি একটু চিন্তা করার বিষয়। তো আপনি একটু হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ নক দিয়ে রাখি, হ্যাঁ, এটা ভালো হয়। আচ্ছা, জি আমি তো এটা কমনলি বলছি সবার জন্য, আসলে এক এক বাচ্চা তো এক এক রকম, সবার সাথে মিলে না। এটা আমরা একটা উদাহরণস্বরূপ বলতেছি, এমন না যে এটাই করতে হবে, তাই না? এটা তো উদাহরণস্বরূপ বলতেছি। আচ্ছা, তাহলে দুটি পাত্র নিন, একটিতে চাল অন্যটিতে ডাল রাখুন, পাশে আরেকটি খালি পাত্র রাখুন। শিশুকে একটা কৌটো বা কিছুদিন যা দিয়ে সে একবার চাল ও একবার ডাল তুলে খালি পাত্রে রাখবে। আবার একটি বোতলে চাল দিতে পারেন, অথবা পরিষ্কার বোতলে রং মেশাতে পারেন। এভাবে আকর্ষণীয় কাজের দ্বারা বাচ্চাকে কাজের প্রতি মনোযোগী করে তুলতে পারবে। অর্থাৎ ওই যে বিভিন্ন রকমের রং আছে না, রঙের গুঁড়া, এগুলো দিয়ে বোতলের মধ্যে মিশাবেন বিভিন্ন রং। এরকম আরো বিভিন্ন কাজ আছে, যেমন স্বল্প মেয়াদী টাস্ক নির্বাচন করুন, ছোট ছোট কাজ যা শেষ করতে বেশি সময় লাগবে না, ও একদিনে শেষ করা যাবে এমন কাজ নির্বাচন করতে হবে। আচ্ছা, এদিকে আবার বড় বড় কাজ দিতে পারবেন না, আপনি দিবেন ছোট ছোট কাজ। কারণ বড় বড় কাজে যদি এঙ্গেজ করেন প্রথমে সে বিরক্ত হয়ে যাবে, তখন তাকে দিয়ে আপনি কিছুই করাতে পারবেন না। আর এমন কিছু করাবেন যেটা একদিনে শেষ করা যায়, যেমন তাকে বিভিন্ন কালারের পুঁথি গাঁথতে দেওয়া যেতে পারে, হ্যাঁ, যখন সে সহজে ছোট কাজগুলো করতে অভ্যস্ত হয়ে যাবে। এবং ধীরে ধীরে সময় বাড়িয়ে কঠিন কাজের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি দেখা যায় শিশু কিছুতেই বেশি সময় ধরে কাজ করছে না, তাহলে একটা টাইমার ব্যবহার করুন। ধরা যাক একটি ঘড়ি তার কাজের সামনে রাখলেন, তাকে দেখিয়ে দিন ঘড়ির লম্বা কাঁটাটি যখন 10 নাম্বার লেখাতে আসবে তখন তোমার কাজ শেষ হবে। এক্ষেত্রে কাজ শেষ না হলেও শেষ করে দিবেন, অর্থাৎ তার সাথে কঠিন হওয়া যাবে না, একটু সহজ করে কাজগুলো করতে হবে। তারপর এভাবে সময় বাড়িয়ে কাজটি সম্পূর্ণ করবেন। এরকম আসলে অনেকগুলো আছে, এগুলো সবগুলো আসলে বলছি না, আমি জাস্ট হচ্ছে ধারণা দিচ্ছি। আপনার শিশু যা বলে তা বলে বা করে তা রিপিট করুন। অর্থাৎ এটা একটু বলি, বাচ্চাকে কাজের প্রতি আগ্রহী করে তুলতে একটি ভালো পদ্ধতি হলো সে যা বলে ও করে তা তার সাথে রিপিট করা। এই পদ্ধতি যেমন শিশুর দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক, তেমনি তাকে পরবর্তী কাজ করতে কৌতূহলী করে তোলে। যেমন ও যা বলে আপনি যদি তার মুখে মুখে যদি বলেন, তার মধ্যে তার কাছে জিনিসটা মজা লাগবে। কি ব্যাপার, আমি যা বলি আমার মা তা বলতেছে কেন, আমি যা বলতেছি আমার বাবা তা বলতেছে কেন, বা আমার আব্বু বা চাচা ফুফু খালা যে কেউ হতে পারে, আহ আমি বলতেছি আমার আঙ্কেল বলতেছে, ও মানে সে একটু মজা পাবে এটা আর কি। আচ্ছা, কিভাবে করবেন, ধরুন আপনার বাচ্চা একটি খেলনা নিয়ে খেলছে, একইভাবে আপনিও তার সামনে একই রকম একটি খেলনা নিয়ে খেলুন তার মতো করে। অর্থাৎ আপনি কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে যাবেন, এক্ষেত্রে সে যা করছে আপনাকেও তাই করতে হবে। তার মুখভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা সবকিছু কপি করুন। তো এইভাবে হ্যাঁ, যখন আপনি শিশুর দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন তখন খেলার স্টাইলটা চেঞ্জ করুন। এতক্ষণ আপনি তাকে কপি করেছিলেন, এবার আপনি খেলুন ও শিশুকে সেটা কপি করার সুযোগ দিন। যদি না করে আবার তাকে কপি করুন ওই আগের মতো কিছুক্ষণ, ঠিক কিছুক্ষণ পর পর
চেঞ্জ করে আপনি খেলুন ও শিশুকে কপি করার সুযোগ দিন। দেখা যাবে একসময় সে আপনাকে কপি করতে শুরু করেছে। অর্থাৎ সবকিছু ভাই প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস করতে হবে। শিশুকে সব সময় উৎসাহ দিন সে যেন আপনাকে কপি করে। আচ্ছা, জি কোনো কাজে মনোযোগী হলে করতে হলে তাকে কি করতে হবে? পুরস্কৃত করুন। অর্থাৎ সে যদি একটু যদি আপনার কথা শুনে, কিছুক্ষণের জন্য হলেও 10 মিনিটের জন্য হলেও যদি কথা শুনে তাকে আপনি পুরস্কৃত করুন। কিভাবে পুরস্কৃত করবেন? তার পছন্দের একটা খাবার দিবেন, বা অনেকে আঙ্গুর পছন্দ করে, সাথে নিয়ে রাখবেন ছোট ছোট, বা খেজুর, অর্থাৎ তার পছন্দের কিছু তাকে খুশি করে। ওই খাবারটা সাথে রাখবেন, ওকে পছন্দের খাবারটা দিবেন। অথবা পুরস্কৃত করতে পারেন তার পছন্দের খেলনাটা কিছুক্ষণের জন্য খেলতে দিয়ে, কাজের ফাঁকে। একটানা কাজ করানো যাবে না শিশুকে, গ্যাপ দিয়ে কাজ করাতে হবে, ব্রেক দিতে হবে কাজের মধ্যে, নয়তো সে বিরক্ত হবে। তো এইভাবে আসলে আমার বাচ্চারা মনোযোগী। মাশাআল্লাহ বললেই ও খুশি হয়ে জি যায়। আপু। বলছি আমার বাচ্চাকে মাশাআল্লাহ বললেই ও খুশি হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যে যেটা পছন্দ করে। এই যে আমি এখানে লিখছি, কিছু মৌখিক প্রশংসাসূচক শব্দ ব্যবহার করতে পারেন, যেমন গুড জব, ভেরি গুড। অর্থাৎ সে যেটা বুঝে আর কি। এগুলো তো আমরা কমনলি বলতেছি, সে যেটা বুঝে। তো শুয়ে শুয়ে বা গাড়ি খেলতে পারে, দাঁড়াইতে চায় না একজন মানুষ। জি জি আপু বলুন। মানা আপু কিছু বলছেন? না না না, ও কমেন্টের ব্যাপারে বলছি, কিছু বলিনি। আচ্ছা 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 আচ্ছা, এখন আপনাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। আমি তো আশা করি বুঝাতে পেরেছি, তাই না? এগুলো আসলে আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সে আমরা ডিটেল অনেক কিছু আছে ওখানে। আমি ওখান থেকে কিছু নিয়ে নিয়ে কথা বলতেছি, বা চেষ্টা করতেছি আপনাদেরকে দিতে। ইনশাল্লাহ আগামীকালকে আরেকটা টপিক নিয়ে আসবো। এখন কারো যদি কোনো বক্তব্য জি থাকে আপু, আপু আমি একটা প্রশ্ন করব, যে আমার বলেন আপু। বাচ্চা হাতের মধ্যে হঠাৎ করে কামড় দেয়, জোরে 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 আচ্ছা জোরে আচ্ছা। হাতে কামড় দেয়। হুম। এটা কি হঠাৎ করে করে, নাকি সে রেগে গেলে করে, নাকি খুশি হলে করে? হঠাৎ করে হুম? ক্ষুধা লাগলে করে, আবার হঠাৎ করে করে, বেশি বেশি এখন করতেছে কিছুদিন ধরে, আচ্ছা, না অনেক সময় হাতের বাচ্চারা মধ্যে কিন্তু অনেক সময় খুশি হলেও করে, আবার রাগ করলেও করে। আবার আরেকটা কারণে করতে পারে, ওর সেন্সরি সমস্যা থাকতে পারে। আমরা কিছুদিন আগে সেন্সরি সমস্যা নিয়ে আমার ক্লাস করছিলাম না আপু? আপনি ছিলেন না ম্যাডাম ক্লাসে? ম্যাডাম আমার বাচ্চা জি হাতে জি, কামড় আমি দেয়, কিন্তু মানে ও সেন্সরি মানে সমস্যা কেউ খেলতে দেখলে ও এরকম করে, মানে ওর কাছে ভালো লাগে। তারপর নামাজ পড়তে দেখলে ওরকম করে, তার কাছে ভালো লাগে, তখন ও হাতে কামড় দেয়। আচ্ছা, তাহলে এটা খুশির থেকে করে আপু। জি খুশির থেকেই। হ্যাঁ, খুশির থেকে করে, ওই থাক না, খুশিতেও করে। ওই জিনিসটা